হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। আমরা কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ পড়ছি। তো আজকে চলতড়িতের সেকেন্ড পার্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ ও প্রবাহ মাত্রা। তাহলে প্রথমেই আমরা হেডিং করব তড়িৎ প্রবাহ ও প্রবাহ মাত্রা। ভেরি ইন্টারেস্টিং জিনিস এবং খুব ইম্পর্টেন্ট টপিক তোমাদের চ্যাপ্টারটা বোঝার জন্য। তো হেডিং করো তড়িৎ প্রবাহ ও প্রবাহ মাত্রা। তো তড়িৎ প্রবাহ এবং প্রবাহ মাত্রা বুঝতে গেলে বা কেন তড়িৎ প্রবাহটা সৃষ্টি হয় সেটা বুঝতে গেলে প্রথমেই আমাদের দেখো আধান, আগের দিন আমরা যেটা পড়েছি যে আধান দু প্রকার, একটা ধনাত্মক একটা হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, তো এখানে প্রথমেই আমরা একটা হেডিং করব যে ধনাত্মক মানে আমি এখানে পজিটিভ লিখলাম, তড়িৎগ্রস্ত বস্তু। ক্লিয়ার? তাহলে প্রথমে আমি লিখলাম ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু। ঠিক তেমনি ডান দিকে আমরা নিলাম নেগেটিভ বা ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু। এখানে ধনাত্মক লিখে নাও তোমরা, বেশ। তাহলে আমরা একটা নিলাম ধনাত্মক, একটা নিলাম ঋণাত্মক। এখন এই যে ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুটা নেওয়া হয়েছে, এটা ধনাত্মক কারণ এর মধ্যে নিশ্চয়ই ইলেকট্রনের ঘাটতি আছে, এটুকু আমরা বুঝতে পেরেছি আগের ভিডিও থেকে। এবং ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে নিশ্চয়ই ইলেকট্রনের আধিক্য রয়েছে বা ইলেকট্রন বেশি রয়েছে। তাহলে এই যে দুটো বস্তু, এই দুটো বস্তুকে যদি আমরা একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করি, তাহলে যেহেতু এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি, তাই ইলেকট্রনগুলো নেগেটিভ থেকে পজিটিভের দিকে যেতে শুরু করবে। অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে একটা প্রবাহ হবে, যে প্রবাহটাকে আমরা বলতে পারবো ইলেকট্রন প্রবাহ। ক্লিয়ার? ইলেকট্রন মানেই হচ্ছে ঋণাত্মক আধান এর প্রবাহ। এতটা নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা নেই। ঠিক সাথে সাথে যখনই ইলেকট্রন প্রবাহ হবে, তখন এখানে আরও একটা প্রবাহ শুরু হবে, যে প্রবাহটার আমরা নাম বলবো তড়িৎ প্রবাহ। এবং দেখা যায় যে তড়িৎ প্রবাহের অভিমুখ যে দিক থেকে ইলেকট্রন প্রবাহ ঘটে ঠিক তার বিপরীতে ঘটে। অর্থাৎ এখানে আমাদের যে তড়িৎ প্রবাহের অভিমুখটা হবে সেটা হচ্ছে এই অভিমুখে। অর্থাৎ ইলেকট্রন প্রবাহ ঘটলো ঋণাত্মক বস্তু থেকে ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর দিকে, আর তড়িৎ প্রবাহ ঘটছে ধনাত্মক থেকে ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর দিকে। এখন এই যে ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুটা রয়েছে, আমরা পরের ভিডিওতে বিভব যখন পড়ব, বিভব টার্মটা তোমরা শুনেছো, আগের ভিডিওতে আমি লিখেছিলাম। তো বিভব সম্পর্কে যখন পড়ব তখন জিনিসটা জানবো আরও ডিটেলসে। আপাতত জেনে রাখো যে এই ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুকে বলা হয় উচ্চ বিভব, আর এই ঋণাত্মককে বলা হয় নিম্ন বিভব। ক্লিয়ার? এবারে এই যে তড়িতের আবিষ্কার, এই তড়িতের আবিষ্কার হয়েছিল ইলেকট্রন আবিষ্কারের বহু পূর্বে। তখন মত অনুযায়ী বা প্রচলিত প্রথা অনুযায়ী তখন ধরে নেওয়া হয়েছিল যে তড়িৎ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। কেন যায়? দেখো, সাধারণভাবে আমরা যদি তাপমাত্রার কথা ভাবি, আমরা জানি যে তাপমাত্রা উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে যায়। আমরা যদি জলের প্রবাহের কথা ভাবি, আমরা জানি জল উঁচু থেকে আস্তে আস্তে নিচুর দিকে যায়। আমরা যদি বায়ু বা কোনো গ্যাসের কথা ভাবি, সেটাও দেখি যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায়। তাই একই কনসেপ্ট এখানেও কাজে লাগিয়ে বলা হয় যে তড়িৎও তার মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। কিন্তু পরবর্তীকালে যখন ইলেকট্রন আবিষ্কার হলো, ইলেকট্রনের গতিপথ আবিষ্কার হলো, তখন দেখা গেল যে ইলেকট্রন অ্যাকচুয়ালি ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু থেকে পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তুর দিকে যায়। কিন্তু ততদিনে আমাদের তড়িৎ প্রবাহের অভিমুখ ঠিক হয়ে গেছে। তাই প্রচলিত মত অনুযায়ী আমাদের ধরে নেওয়া হয়েছে যে যেদিক থেকে ইলেকট্রন প্রবাহ হবে তার বিপরীতে তড়িৎ প্রবাহের অভিমুখ ঘটে। ক্লিয়ার? কিন্তু অনেকে বলে কি যে এই যে তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহটা অ্যাকচুয়ালি ধনাত্মক আধানের প্রবাহ। কিন্তু যখন তোমরা আরও উঁচু ক্লাসে যাবে তখন আমরা বলবো যে তড়িৎ প্রবাহ বলতে শুধুমাত্র ধনাত্মক আধান নয়, এটা মেবি ধনাত্মক, মেবি ঋণাত্মক, অর্থাৎ অ্যাকচুয়ালি এটা কোনো একটা আধান বা আয়নের প্রবাহ। কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী শুধুমাত্র এইভাবে জিনিসটা খেয়াল রাখবে যে
ইলেকট্রন ঋণাত্মক আধান বিশিষ্ট, তাই ইলেকট্রন যেদিক থেকে প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহ ধনাত্মক আধান বিশিষ্ট অর্থাৎ ধনাত্মক আধানের প্রবাহ, তাই যেদিক থেকে ঋণাত্মক আধান প্রবাহিত হবে ধনাত্মক আধান তার উল্টো দিকে প্রবাহিত হবে। তাহলে এইভাবে যদি জিনিসটা খেয়াল রাখো তোমাদের বুঝতেও সুবিধা হবে। এখন ব্যাপার হচ্ছে যে কেন এই ইলেকট্রনগুলোর প্রবাহ হচ্ছে, এমনি এমনি তো আর হবে না। ধরো আমি মনে করো এখানে একটা তার নিলাম, এই তারটার মধ্যে প্রচুর ইলেকট্রন ফ্রিলি রয়েছে বা মুক্ত অবস্থাতে রয়েছে, কিন্তু এই ইলেকট্রনগুলোর যে প্রবাহ কোনো একটা নির্দিষ্ট দিকে, দেখো এখানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, এটা তো আর এমনি এমনি হবে না। অর্থাৎ এই প্রবাহটা ঘটাতে গেলে আমাদের একটা বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে। যে শক্তি প্রয়োগের ফলে এই ইলেকট্রনের প্রবাহ ঘটে সেই শক্তিটাকে বলা হয় তড়িৎচালক বল। তড়িৎচালক বল তোমরা কি সেটা জানো না, কিন্তু তড়িৎচালক বলের নামটা তোমরা শুনেছো, আগের ভিডিওর একদম শেষ মুহূর্তে আমি তড়িৎচালক বলের নামটা লিখে রেখেছিলাম। তাহলে তোমরা না জানো বিভব, না জানো তড়িৎচালক বল, এগুলো আমরা পরের ভিডিওতে জেনে যাব। কিন্তু শুধুমাত্র খেয়াল রাখো যে কোনো একটা বাহ্যিক শক্তির প্রভাবে এই ইলেকট্রনগুলোকে আমরা একদিক থেকে আরেক দিকে মুভ করাতে পারি। ক্লিয়ার? এবং এই যে ঘটনাটা, এটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে এখন আমরা সংজ্ঞাটা লিখব যে তড়িৎ প্রবাহ কাকে বলে। তাহলে তড়িৎ প্রবাহ হলো কোনো শক্তির প্রভাবে, আমি লিখে দিচ্ছি তোমরাও সাথে সাথে নোট করে নাও, যে কোনো শক্তির প্রভাবে, ক্লিয়ার, সেই শক্তিটা হচ্ছে এক্ষেত্রে তড়িৎচালক বল। তাহলে কোনো শক্তির প্রভাবে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনের বা তোমরা বলতে পারো আধানের, ঠিক আছে, মুক্ত ইলেকট্রনের যে নিরবিচ্ছিন্ন প্রবাহ, নিরবিচ্ছিন্ন প্রবাহ, তাই হলো তড়িৎ প্রবাহ। তার মানে অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ যেটা ঘটছে, তড়িৎ প্রবাহ আর কিছুই নয়, ফ্লো অফ ইলেকট্রনস। ইলেকট্রন যখনই কোনো পরিবাহীর মধ্য দিয়ে কোনো একটা নির্দিষ্ট ডিরেকশনে প্রবাহিত হবে তখনই আমাদের তৈরি হবে তড়িৎ প্রবাহ। ক্লিয়ার? বেশ, বা ইলেকট্রিসিটি। এবং এই ইলেকট্রিসিটি বা এই কারেন্ট এর অভিমুখ কী হবে? যেদিকে ইলেকট্রন যাবে তার বিপরীত অভিমুখে। এই জিনিসটা আমরা আজকে থেকে খেয়াল রাখবো যে তড়িৎ প্রবাহের অভিমুখ হবে ইলেকট্রনের অভিমুখে ঠিক বিপরীতে। বোঝা গেছে? বেশ, তাহলে এর সাথে আমরা জিনিসটা লিখে রাখবো যে প্রচলিত প্রথা অনুযায়ী ইলেকট্রন বা অ্যানায়ন, ইলেকট্রন মানে ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়ন বা ঋণাত্মক তড়িৎগ্রস্ত আধান, তার মানে অ্যানায়ন গুলি যে অভিমুখে চলে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হয় বলে ধরা হয়। ঠিক আছে? এটা প্রচলিত প্রথা অনুযায়ী মেনে নেওয়া হয়েছে, এর কিন্তু কোনো নির্দিষ্ট এক্সপ্লেনেশন নেই। ক্লিয়ার? তাহলে প্রবাহ কাকে বলে আমরা তো বুঝলাম, এবার প্রবাহ মাত্রা কাকে বলে সেটা আমাদের বুঝতে হবে। তাহলে নেক্সট হেডিং আমরা করব প্রবাহ মাত্রা। তাহলে প্রথমে প্রবাহ মাত্রার সংজ্ঞাটা লিখে নাও, তারপর আমি জিনিসটা বোঝাচ্ছি। পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, জিনিসটা আমি বোঝাচ্ছি, প্রতি সেকেন্ডে যে পরিমাণ, প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান, আচ্ছা তড়িৎ প্রবাহ দেখো একটু আগে আমরা ধরে নিলাম যে তড়িৎ প্রবাহ মানে আমরা এখন থেকে ধনাত্মক আধানটাকে বুঝবো। ঠিক আছে? তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে, তাই আমরা এখানে লিখব যে পরিমাণ ধনাত্মক আধান, ঠিক আছে, যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয় সেটাকেই আমরা বলবো ওই পরিবাহীর প্রবাহ মাত্রা। তাকে ওই
পরিবাহীর প্রবাহ মাত্রা বলে। ক্লিয়ার? বেশ, তাহলে পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আধান পরিবাহিত হয়, ধরে নিচ্ছে আমরা টি সেকেন্ড সময় ধরে কিউ পরিমাণ আধান নিশ্চয়ই বুঝে গেছে এতদিনে তোমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে টি সেকেন্ডে যদি কিউ পরিমাণ আধানের পরিমাণটা এখানে মোট আধান আর কি, মোট আধান টি সেকেন্ডে যদি পরিবাহিত হয় তাহলে এর প্রবাহ মাত্রা আই সমান হবে কিউ বাই টি। অর্থাৎ কি, ধরো 5 সেকেন্ডে 10 কুলম্ব আধান পরিবাহিত হলো, তাহলে প্রবাহ মাত্রা হবে আই সমান 10/5 অর্থাৎ 2। ক্লিয়ার? তাহলে আমরা বুঝলাম যে প্রবাহ মাত্রা সমানই হচ্ছে মোট আধান বাই মোট সময়, অর্থাৎ টোটাল যে পরিমাণ আধানটা পরিবাহিত হবে তাকে আমরা সময় দিয়ে ভাগ করে দিলে আমাদের বেরিয়ে যাবে প্রবাহ মাত্রা। ধরো একটা পয়েন্ট ছিল এ, সেখান থেকে আমরা নিলাম বি, এ থেকে বি এর দিকে টোটাল কিউ পরিমাণ আধান পরিবাহিত হলো টি সেকেন্ডে, তাহলে প্রবাহ মাত্রা সমান হবে কিউ বাই টি অর্থাৎ আধান বাই সময়। বোঝা গেছে? বেশ, এবারে এই যে আমরা লিখলাম যে কোনো প্রস্থচ্ছেদ, এর মানেটা হচ্ছে যে পরিবাহীর এই যে প্রবাহ মাত্রা এটা প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে না। মনে করো আমরা এরকম একটা পরিবাহী তার নিলাম বা বস্তু নিলাম, দেখো এখানে প্রস্থচ্ছেদ বেশি, এখানে প্রস্থচ্ছেদ কম, ঠিক আছে? এর মধ্য দিয়ে মনে করো আমাদের 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালাম, যখন এইখানে তড়িৎ প্রবাহটা নির্গত হবে তখনই কিন্তু 5 অ্যাম্পিয়ারই বের হবে। এমন নয় যে এই প্রস্থচ্ছেদ কমে গেছে মানে এখানে আধানের প্রবাহ কমে যাবে, ঠিক আছে? অর্থাৎ এখানে আমরা প্রবাহ মাত্রার পরিমাণটা কম পাবো সেরকম কিন্তু ব্যাপার নয়। অর্থাৎ প্রস্থচ্ছেদ যাই হোক না কেন সম পরিমাণ আধান প্রবাহিত হবে, ফলস্বরূপ আমরা প্রবাহ মাত্রাটা প্রস্থচ্ছেদ যায়নি না কেন সেক্ষেত্রে আমরা একই পাবো। ক্লিয়ার? বেশ, নেক্সট একটা জিনিস আমরা জেনে রাখবো যে মনে করো এই যে প্রবাহ মাত্রা আই দ্বারা আমরা যেটা ডিনোট করলাম একটু আগে, ঠিক আছে? তার একক হচ্ছে অ্যাম্পিয়ার, আমরা ডিটেলস একটু পরেই আসছি। মনে করো 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি, এই দিক থেকে মনে করো আরেকটা তড়িৎ প্রবাহ এলো 3 অ্যাম্পিয়ার। ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে একটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, একটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। যখন এই দুটো পরিবাহী তার একসাথে যুক্ত হয়ে মনে করো আমরা এখানে এই পোর্শনে যুক্ত করে একটা লম্বা তার নিয়ে নিলাম, তখন কি হবে, এদের প্রবাহ মাত্রাগুলোও কিন্তু যোগ হয়ে যাবে, দিয়ে হয়ে যাবে 5 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? ঠিক তেমনিভাবে যদি আমরা 3টে তারকে একটা পয়েন্টে যোগ করি, তাহলে এটা মনে করো 2 অ্যাম্পিয়ার, এটা 2 অ্যাম্পিয়ার, এটা 2 অ্যাম্পিয়ার, তাহলে টোটালটা হয়ে যাবে আমাদের 2 2 2, টোটালটা হয়ে যাবে 6 অ্যাম্পিয়ার। আর প্রবাহের অভিমুখটা কি হবে, এদিকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ প্রবাহ মাত্রার একটা নির্দিষ্ট মান রয়েছে, নির্দিষ্ট অভিমুখ রয়েছে। এখন যার নির্দিষ্ট মান ও অভিমুখ থাকে তাকে আমরা বলি ভেক্টর রাশি, কিন্তু এই তড়িৎ প্রবাহ মাত্রার মান এবং অভিমুখ থাকা সত্ত্বেও এটিকে বলা হয় স্কেলার রাশি। আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে নিচু ক্লাসে পড়েছি যে যে সমস্ত রাশির মান ও অভিমুখ 2 থাকে তাকে বলে ভেক্টর রাশি, আর যা শুধুমাত্র মান থাকে কোনো অভিমুখ থাকে না তাকে বলা হয় স্কেলার রাশি। কিন্তু তখন আরেকটা জিনিস পড়িনি যে স্কেলার রাশি, যেগুলো স্কেলার রাশি হয় সেগুলোর যে যোগ বিয়োগ তাদের সাধারণ বীজগাণিতিক নিয়মে হয়, আর ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না, তাদের জন্য আই ফ্যাক্টর, জে ফ্যাক্টর, কে ফ্যাক্টর এগুলো বিভিন্ন রকম ফ্যাক্টর সেখানে আসে। কিন্তু প্রবাহ মাত্রার ক্ষেত্রে দেখো 2 আর 3কে সুন্দর আমরা যোগ করে দিলাম 5, এখানে 3টে 2কে সুন্দরভাবে যোগ করে দিলাম 6। তাহলে যেহেতু তড়িৎ প্রবাহ মাত্রা সাধারণ বীজগণিতের যোগ বিয়োগ মেনে চলে তাই একে বলা হয় স্কেলার রাশি। যদি এটা ভেক্টর রাশি হতো তাহলে কিন্তু সাধারণ যোগ বিয়োগের নিয়ম মেনে চলতো না, অর্থাৎ এই 2 আর 3কে যোগ করে আমরা এখানে 5 পেতাম না। ক্লিয়ার? বেশ, তাহলে ব্যাপার যেটাই দাঁড়ালো সেটা হচ্ছে প্রবাহ মাত্রা মানে হচ্ছে আধান বাই সময়। হয়েছে? প্রবাহ মাত্রা মানে আধান বাই সময়, প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে না, প্রতি সেকেন্ডে যে পরিমাণ মোট আধান পরিবাহিত হয় সেটাই হচ্ছে প্রবাহ মাত্রার মান। এবং সবথেকে বড় ব্যাপার, এই যে ইলেকট্রিসিটি বা কারেন্ট
যে প্রবাহ, সেই প্রবাহ হচ্ছে কিন্তু একটি স্কেলার রাশি, এটা কিন্তু ভেক্টর রাশি নয়। বোঝা গেছে এত অবধি? বেশ, এরপর আমরা নেক্সট পার্টে চলে যাব, সেটা হচ্ছে এই যে প্রবাহ মাত্রা, এই প্রবাহ মাত্রার একক সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা প্রত্যেকটা জিনিস খাতাতে নোট করো, যেভাবে আমি বলছি প্রত্যেকটা জিনিস নোট করো। যখন পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে দেখবে ফুল একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে এবং তোমরা বারবার খাতাটাই রিভাইজ করতে পারবে। পাশে সাইডে টেক্সট বুকটাকে রাখবে, সেটাও একবার করে ফলো করে নেবে। তো এই যে প্রবাহ মাত্রাকে আমরা একটু আগেই বললাম যে প্রবাহ মাত্রাকে আমরা কী দ্বারা প্রকাশ করব? আয় দ্বারা। এই টার্মগুলো খেয়াল রাখতে হবে। প্রবাহ মাত্রা মানে হলো আধান বাই সময়, প্রতি একক সময়ে যতটা আধান পরিবাহিত হবে সেটাই প্রবাহ মাত্রা। এই আধানকে প্রকাশ করা হয় কিউ দ্বারা, আর সময় যে টি হয় সেটা তো আমরা প্রত্যেকেই জানি। তাহলে আই সমান হলো কিউ বাই টি। এখন এসআই পদ্ধতিতে এই যে আধান, এই আধানের একক হলো কুলম্ব। ঠিক আছে, এটা আমরা একটু পরে ডিটেলসে আরও জানবো কুলম্ব সম্পর্কে, কুলম্বের সূত্র পড়ব। তো শুধুমাত্র জেনে রাখো যে এসআই পদ্ধতিতে আধানের একক হলো কুলম্ব। ক্লিয়ার? ঠিক তেমনিভাবে এসআই পদ্ধতিতে সময়ের একক কি? সময়ের একক তো সব পদ্ধতিতে সেকেন্ড, এটা তো আমরা প্রত্যেকেই জানি। তাহলে হয়ে গেল এস। তাহলে প্রবাহ মাত্রার একক কি হবে? তাহলে প্রবাহ মাত্রার এসআই একক অবশ্যই, এসআই একক হবে কুলম্ব বাই সেকেন্ড, কুলম্ব বাই সেকেন্ড। হয়েছে? এটার অপর একটা নাম রয়েছে, সেই নামটা হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পায়ার নয়, অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই অ্যাম্পিয়ারকে কী দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। বোঝা গেছে? বেশ, তাহলে আমরা নতুন টার্ম শিখলাম কতকগুলো। আধান মানে কিউ, সময় মানে টি, প্রবাহ মাত্রা আই, আর প্রবাহ মাত্রার একক দাঁড়ালো আমাদের অ্যাম্পিয়ার। ক্লিয়ার? বেশ, এই অ্যাম্পিয়ার যেহেতু এ দিয়ে স্টার্ট হচ্ছে সেই জন্য এটাকে বলা হচ্ছে এ। বোঝা গেছে এত অবধি? বেশ, আচ্ছা, প্রসঙ্গত মনে রাখার জন্য একটা জিনিস বলে দিই। এই যে আই সমান আমি কিউ বাই টি লিখেছি, এখান থেকে আমরা পেতে পারি কিউ সমান হচ্ছে আইটি। যদি তোমাদের কখনো গুলিয়ে যায় যে কিউ সমান আইটি নাকি আই সমান কিউটি, তার জন্যে তোমরা এই ইংলিশ ওয়ার্ডটা মনে রাখবে, কিউ ইউ আই টি। প্রত্যেকেই আমরা এই শব্দটার সাথে পরিচিত, নিশ্চয়ই তোমরা ইংলিশে পড়েছো যে কুইট মানে আমরা জানি কোনো কিছু থেকে ছেড়ে চলে যাওয়া বা আত্মহত্যা করা, এই টাইপের। ঠিক আছে, তো এই যে কুইট, এই কুইট শব্দ থেকে ইউটা বাদ দিয়ে দাও, মাঝে সমান চিহ্ন বসিয়ে দাও, তাহলে আমরা পেয়ে গেলাম কিউ সমান হচ্ছে আইটি। ক্লিয়ার? বেশ, যেখানে কিউ মানে হচ্ছে আধান, আধানের একক কুলম্ব, আই মানে প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার, আর টি মানে সময়। ঠিক আছে, সময়ের একক সেকেন্ড। বেশ, তাহলে প্রবাহ মাত্রার এসআই একক আমরা বুঝলাম কুলম্ব পার সেকেন্ড। আচ্ছা, এবার আমরা দেখে নেব যে প্রবাহ মাত্রার সিজিএস একক কী। প্রবাহ মাত্রার সিজিএস একক সম্পর্কে আমরা এবারে ওপরে লিখব। তাহলে এবারে ওপরে আমরা লিখি, তোমরা খাতা নিচে লেখো, আমি ওপরে লিখছি প্রবাহ মাত্রার সিজিএস একক। ক্লিয়ার? এটা কি হবে? কুলম্বের জায়গাতে আমরা লিখব স্ট্যাট কুলম্ব। স্ট্যাট কুলম্ব। এই সিজিএস এককগুলো মনে রাখার একটা ভেরি ইজি পদ্ধতি রয়েছে, যে যখনই দেখো আধানের এসআই একক আমি কুলম্ব লিখলাম, সিজিএসে হয়ে যাবে স্ট্যাট কুলম্ব। এই যে আমি প্রবাহ মাত্রার এসআই একক অ্যাম্পিয়ার লিখলাম, সিজিএসে হয়ে যাবে স্ট্যাট অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখি সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলম্ব বাই সেকেন্ড, লিখতে পারি। এটারই অপর নাম হচ্ছে স্ট্যাট অ্যাম্পিয়ার। ক্লিয়ার? যখনই সিজিএস শব্দটা আসবে এসআই এককটাকে আমরা স্ট্যাটে নিয়ে চলে আসবো, হয়ে যাবে স্ট্যাট অ্যাম্পিয়ার। তবে এর আরও একটা নাম রয়েছে যেটাকে বলা হয় ইএমইউ বা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বা তড়িৎ চুম্বকীয় একক। কি একক? তড়িৎ চুম্বকীয় একক। তাহলে প্রবাহ মাত্রার সিজিএস এবং এসআই দুটো এককই আমরা জানতে পারলাম। ঠিক আছে, এসআই একক হলো অ্যাম্পিয়ার, এটাকে ব্যবহারিক এককও বলা হয়। যদি কোশ্চেন আসে যে প্রবাহ মাত্রার ব্যবহারিক একক লেখো, আমরা লিখব অ্যাম্পিয়ার। এই স্ট্যাট কুলম্ব এবং স্ট্যাট অ্যাম্পিয়ার এদের ব্যবহার কিন্তু অতটা নেই। তাহলে এই সিজিএস এককের ব্যবহার অতটা নেই, কিন্তু এই যে প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার বা অ্যাম্পিয়ার, এটার ব্যবহারটা কিন্তু অনেক বেশি। নেক্সট একটা কোশ্চেন আমরা লিখব এবার, যে কোনো পরিবাহীর
প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার বলতে কি বোঝো? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি অ্যান্সারটা তোমরা নিজেরাই দিতে পারবে। দেখো, প্রবাহ মাত্রা মানে আমরা পেয়ে গেছি Q/T, কিউ সমান আইটি, বা কুইট থেকে পেয়ে গেলাম I সমান Q/T, হয়েছে? বেশ, অর্থাৎ কিউ মানে আধান, আধানের একক হচ্ছে কুলম্ব, আমরা একটু আগেই লিখলাম। সময়ের একক হচ্ছে সেকেন্ড। এখন এই যে আই মানে কি? এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, তার মানে আমরা লিখতেই পারি যে অ্যাম্পিয়ার সমান হচ্ছে কুলম্ব পার সেকেন্ড। তাহলে এই কখন এই অ্যাম্পিয়ারের মানটা 1 অ্যাম্পিয়ার হবে? যখন এই কুলম্বটা 1 কুলম্ব হয়ে যাবে, কুলম্বটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, আর সেকেন্ডটা 1 সেকেন্ড হয়ে যাবে। তার মানেটা দাঁড়ালো যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব তড়িৎ প্রবাহিত হয়, তাহলে তার প্রবাহ মাত্রা হবে 1 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এটা লিখব, যে সংজ্ঞাটা লিখব এবার, যে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার বলতে বোঝায়, এতটা অবধি আমি আর লিখছি না, বলতে বোঝায় যে পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ, এটা তো খুব গুরুত্বপূর্ণ, একটু আগে বোঝালাম, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে ক সেকেন্ডে? 1 সেকেন্ডে। কত কুলম্ব? 1 কুলম্ব। এই 1 কুলম্বটা কি? আধান। তাহলে 1 কুলম্ব আধান কি হবে? প্রবাহিত হবে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কত হয়ে যাবে? 1, বাংলায় লিখি 1 অ্যাম্পিয়ার হবে। ক্লিয়ার? তাহলে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার বলতে আমরা এটাই বুঝি। এখন 1 অ্যাম্পিয়ারের সাথে যে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট আমরা লিখলাম, এখানে শুধুমাত্র একটা রিলেশন বা সম্পর্ক মনে রাখবে, আর কিছু দরকার নেই। যে 1 অ্যাম্পিয়ার মানে হচ্ছে 1/10 ইএমইউ, এটা তোমরা খাতাতে নোট করে রাখো, বা 1 ইএমইউ সমান হচ্ছে 10 অ্যাম্পিয়ার। বোঝা গেছে? বেশ, এবার আমরা একটা নতুন পার্ট পড়ব, যে এই যে আমরা বারবার বলছি যে 1 সেকেন্ডে আধান, 1 সেকেন্ডে আধান, এই যে আধানটা পরিবাহিত হচ্ছে, এই আধানটাকে, যে এই আধানটা হচ্ছে কিন্তু মোট আধান। মোট আধান, মোট আধান কেন? দেখো, এই পরিবাহীর মধ্য দিয়ে এ থেকে বিতে যখন আধানগুলো পরিবাহিত হবে, আধানের প্রবাহ মানে তো ইলেকট্রনের প্রবাহ। এবারে এই পরিবাহীটার মধ্যে নিশ্চয়ই একটা ইলেকট্রন নেই, অসংখ্য কোটি কোটি ইলেকট্রন এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি আমরা খুব কম করেও ভেবে নিই, যাই ভাবি না কেন, সেই সংখ্যাটাকে আমরা ধরে নিতে পারি n সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। তার মানে আমরা এখানে যে আধানটা পাবো, সেই আধানটা হচ্ছে n সংখ্যক ইলেকট্রনের আধান। বোঝা গেছে? তাহলে প্রতিটা ইলেকট্রন বা একটি ইলেকট্রন এর আধান এর মান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে? এটা হচ্ছে প্রতিটা ইলেকট্রনের আধান। এই মানটা আমরা একটু মুখস্থ রাখবো। তাহলে যদি n সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হয়, তাহলে n সংখ্যক ইলেকট্রনের আধান হবে n × 1.6 × 10⁻⁹ কুলম্ব। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে মোট আধানের পরিমাণটা হয়ে যাবে n × এটা, বা আমরা এটাকে লিখতে পারি n × e। n × e কেন? কারণ হচ্ছে প্রতিটা ইলেকট্রনের আধানকে আমরা e দ্বারা ডিনোট করব, এবং ইলেকট্রনের সংখ্যাটাকে আমরা n লিখব। তাহলে আমরা পেয়ে গেলাম মোট আধান। মোট আধানটাকে আমরা বলতে পারি কিউ। কিউ সমান হচ্ছে n × e। ভেরি ইম্পর্টেন্ট টার্ম, এবং এখান থেকে অঙ্ক আসে তোমাদের। তাহলে নতুন একটা টার্ম আমরা শিখলাম, যে পরিবাহীর মধ্য দিয়ে যে আধানটা পরিবাহিত হচ্ছে, অর্থাৎ মোট আধান, সেই মোট আধানটা হচ্ছে n × e, যেখানে n এর মান হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, e এর মানটা হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম্ব। ক্লিয়ার? এটাকে তোমরা কিভাবে খেয়াল রাখবে? যেমন আমরা কিউ সমান আইটি, এটাকে আমরা খেয়াল রেখেছি কুইট বলে, আমরা সবসময় মনে রাখতে পারবো কুইট, কুইট থেকে ইউ বাদ হয়ে গেল কিউ সমান আইটি। ঠিক তেমনি এই কিউ সমান এনই, এটাকে আমরা মনে রাখতে পারি কুইন। ঠিক আছে? দেখো, মনে রাখার সুবিধা, কিউ সমান আইটি, এই কিউ সমান এনই সমান হচ্ছে কুইন। কুইন মানে রানী। ঠিক আছে? বেশ, তাহলে এখানেও ইউটা বাদ দিয়েছিলাম, এখানেও আমরা ইউটাকে মুছে দিলাম। কিউ সমান ডবল ই এন আছে, আর একটা ইকে না হয় বাদ দিয়ে দিলাম। তাহলে কিউ সমান হয়ে গেল ই × এন বা এন × ই। তাহলে আমরা দুটো টার্মই কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবো, কোনোদিনও কিন্তু ভুলবো না। বেশ, তাহলে এখান থেকে অঙ্ক কীরকম আসতে পারে, একটা অঙ্ক দেখা যাক। ধরো অঙ্কটা দিয়েছে কোনো ধনাত্মক মানে পজিটিভ আধানে আহিত বস্তুতে
কোনো ধনাত্মক আধানে আহিত বস্তুতে আধানের পরিমাণ, অবশ্যই এই আধানের পরিমাণ বলতে বোঝাচ্ছে মোট আধানের পরিমাণ মানে কিউ, সমান হচ্ছে 3.2 × 10⁻⁻17 কুলম্ব। ঠিক আছে, বেশ। ইলেকট্রন এর আধান অর্থাৎ প্রতিটা ইলেকট্রনের আধান, এখানে অঙ্কটা দিয়ে দিয়েছে 10⁻⁻19 কুলম্ব, নাও দিতে পারে, তোমরা মানটা খেয়াল রেখে দেবে। হলে বস্তুটিতে কতগুলি ইলেকট্রনের ঘাটতি আছে, কতগুলি ইলেকট্রনের ঘাটতি আছে, এই হচ্ছে কোশ্চেন। কতগুলি ইলেকট্রন মানে এনটা চেয়েছে। তাহলে আমাদের সূত্র কি, খুব স্পিডে অঙ্কটা করে দিচ্ছি। কিউ সমান এন ইন্টু ই, তাহলে আমাদের এন সমান হচ্ছে কিউ বাই ই। কিউ এর মান দিয়ে দিয়েছে, মোট আধান হয়েছে এত কুলম্ব, প্রতিটা ইলেকট্রনের আধান কত, আমরা এটার দিকে তাকাবো না, আমরা তো মুখস্থ করে নিয়েছি, এত কুলম্ব। তাহলে আমাদের মানটা বেরিয়ে যাবে, দেখো এটাকে কেটে দিলে 2 হয়ে যায়, এটা -19 আছে, উপরে গেলে +19 হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে 2 × 10² কুলম্ব, মানে এটা 10 স্কোয়ার মানে হচ্ছে 100, সরি কুলম্ব হবে না, আচ্ছা মানে হচ্ছে 200 কুলম্ব। কুলম্ব কেটে গেল, কারণ এখানে তো আমরা এন অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা বের করছি, তাহলে হয়ে যাবে 200T, হয়ে গেল আমাদের অ্যান্সার। ক্লিয়ার? অর্থাৎ কতগুলো ইলেকট্রনের ঘাটতি আছে আমরা কিন্তু বের করতে পারলাম। বেশ, এরপরে আমরা আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে অপর একটা সূত্র কিউ সমান আইটি দিয়ে আমরা একটা অঙ্ক দেখে নেব। কিউ সমান আইটি দিয়ে ধরো দিয়েছে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 10 মিনিটে বা 10 মিনিট ধরে 1800 কুলম্ব তড়িদাধান প্রবাহিত হলে প্রবাহ মাত্রা কত হবে। প্রবাহ মাত্রা সূত্র কিউ সমান আইটি, কুইট থেকে পেয়ে গেলাম কিউ সমান আইটি। বেশ, তাহলে আমাদেরকে কি বের করতে হবে, প্রবাহ মাত্রা মানে আই, আই সমান হয়ে গেল কিউ বাই টি। কিউ মানে কত 1800, টি মানে কত 10, ঠিক আছে, কিন্তু টিটা দেওয়া আছে মিনিটে। আমরা জেনেছি যে প্রতি সেকেন্ডে বের করতে হবে, সময়টাকে প্রতি সেকেন্ডে কতটা আধান প্রবাহিত হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে 10 মিনিটটাকে আমরা সেকেন্ড করে নেবো, 10 × 60 সেকেন্ড মানে 600 সেকেন্ড। তার মানে আমরা এখানে 10 × 60 করলাম মানে 600, উপরে 1800, 3। ক্লিয়ার? অর্থাৎ এই যে প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার, তার মানে প্রবাহ মাত্রাটা হবে 3 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? আমি এখানে আর সাইডে লিখলাম না, তোমরা লিখে নেবে যে কিউ মানে হচ্ছে আধান, আই মানে প্রবাহ মাত্রা, টি মানে হচ্ছে সময়। বোঝা গেছে? বেশ, এবার আমরা কতগুলো তড়িৎ প্রবাহ মাত্রা সংক্রান্ত টার্ম জেনে নেব, নতুন নতুন টার্ম। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রা কি। দেখো তড়িৎ প্রবাহ মাত্রাকে তো এতক্ষণ ধরে আমরা আই দ্বারাই প্রকাশ করছি, তাহলে এর মাত্রাও হবে আই। হয়ে গেল? বেশ, ঠিক তেমনিভাবে যদি আমরা আধানের মাত্রা বের করতে চাই, আধানের মাত্রা, তাহলে আধান বলতে আমরা এতক্ষণ ধরে কি প্রকাশ করছি, কিউ। কিউ সমান কি, কুইট, কিউ সমান হচ্ছে আইটি। বেশ, তাহলে এর মাত্রাটা কি হবে, আধানের মাত্রাটা হয়ে যাবে আই, আর এই সময়টার মাত্রাটা হয়ে যাবে ক্যাপিটাল টি। আমরা জানি যে যখন দৈর্ঘ্য এম এল টি, যখন এই মাত্রাগুলো নির্ণয় করা হয় তখন টাইমটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল টি দ্বারা। বেশ, তাহলে এখানে আমাদের মাত্রাটা দাঁড়িয়ে গেল আই ইন্টু টি। পাশাপাশি আমরা কতগুলো একক লিখে নেব, যে আধানের এসআই একক, আধানের এসআই একক এতক্ষণ আমরা মুখস্থ হয়ে গেছে, কুলম্ব, বারবার ধরে ব্যবহার করলাম। আধানের এসআই একক হচ্ছে কুলম্ব, এই কুলম্বটাকে কিন্তু সি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, কুলম্ব কেন সি, কারণ এই দেখো কুলম্ব, কুলম্বের বানান হচ্ছে এরকম, এই যে সি দ্বারা শুরু হচ্ছে, সি, বিজ্ঞানীর নাম অনুসারে এটা হয়েছে সি বা কুলম্ব। ঠিক তেমনিভাবে আধানের সিজিএস একক কী হবে, আমরা একটু আগে শিখলাম যে এসআই এককের আগে স্ট্যাট জুড়ে দিলেই হয়ে যায় সিজিএস একক। তাহলে সহজেই আমরা এর এককটা লিখতে পারবো স্ট্যাট কুলম্ব। স্ট্যাট কুলম্ব বাংলাতে লিখতে গেলে স্ট্যাট কুলম্ব হয়ে গেল। বেশ, এর আরেকটা ইউনিট আছে, সেটাকে বলা হয় ইএসইউ। যেমন আগে আমরা প্রবাহ মাত্রাতে পেলাম ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, তেমনি আধানের আরেকটা একক আমরা পাবো, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ক্লিয়ার? বা স্ট্যাট কুলম্ব।
যেটা খুশি তোমরা লিখতে পারো, ইএসইউ ইউনিট লিখতে পারো বা ইএসইউ লিখতে পারো কিংবা স্ট্যাট কুলম্ব লিখতে পারো, দুটোতেই নাম্বার পাবে, কিন্তু এসআই একক আমাদের লিখতে হবে কুলম্ব। ক্লিয়ার? বেশ, এদের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা হচ্ছে 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ। 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ। ক্লিয়ার? তো আজকের ভিডিওটা এতটাই। পরের ভিডিওতে আমরা এই আধান সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র পড়ব, সেটা হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রের গাণিতিক রূপ পড়ব। সেই কুলম্বের সূত্র থেকে আমরা এই 1 কুলম্বের সংজ্ঞা দেবো এবং 1 কুলম্ব সমান যে 3 × 10⁹ ইএসইউ, এটা আমরা পরের ভিডিওতে প্রমাণ করব। ক্লিয়ার? আজকের ভিডিওটা এতটাই। তোমরা খুব ভালো করে গুরুত্ব সহকারে নোটটা লিখো এবং নোটটা লেখার পরে তোমরা কিন্তু বইটাকে একবার রিভাইজ করে নাও। আমি বইয়ের সিরিয়ালটা পুরোপুরি মেনটেন করছি না, একটু উল্টো পাল্টা হচ্ছে, তাই প্রথমে তোমরা এই নোটটা থেকে ভালো করে পড়ো এবং বই থেকে খুঁজে সেই টপিকগুলো একটু ভালো করে দেখে নাও। ওকে, থ্যাংক ইউ।